এরপরে আসেন, এরপরে বললো কি, আচ্ছা ঢাকা মেডিকেল থেকে 3 লক্ষ টাকায় মিথ্যা রিপোর্ট বানান এই সময়। আচ্ছা ঢাকা মেডিকেল থেকে 3 লক্ষ কেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ঢাকা মেডিকেলের কোনো ডক্টর যদি এখানে থাকেন প্লিজ আপনারা আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে পোস্টমর্টেম রিপোর্টকে কখনো কি চেঞ্জ করা যায়? সেটা 3 লক্ষ কেন, 3 কোটি টাকা দিলেও কি আপনারা চেঞ্জ করেন? প্লিজ আপনারা এটার প্রতিবাদ করেন যারা ফরেনসিক ডিপার্টমেন্টে আছেন ঢাকা মেডিকেলের। আচ্ছা গেল 3 লক্ষ টাকা দিয়ে আমি নাকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কেস, যাকে হত্যার আরেক সাক্ষীও ছিলেন সেই রুমি রহমানের কাজের বুয়া, যার নাম। আচ্ছা এখন আসি, রুমি রহমানের কাজের বুয়ার নাম ছিল ঝুমা। জায়ান যখন পেটে ছিল তখনকার লাইভগুলো আপনারা দেখেছিলেন, আমি চিৎকার করে করে ডাকতাম, আই ঝুমা পানি দে, আই ঝুমা এটা দে, আই ঝুমা ওইটা দে। মনে আছে আপনাদের? আপনাদের কারো কি মনে আছে? প্লিজ আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আই এম নট ওয়েল, প্লিজ আমি ভালো নাই, আপনারা আমার কথাগুলো শুনেন, আমার শেষ কথাগুলো শুনেন প্লিজ, ঠিক আছে? সো কি বলে, তখনকার কাজের লোক ছিল ঝুমা, আরেকটা ছিল রত্না, আমার এই পাশে রত্না। রত্না ঝুমার পরে আসছে, অনেক পরে ছিল ঝুমার মাঝখানে, যাই হোক মুক্তা। ও ঝুমার মাঝখানে আরেকজন কাজের লোক আসে মুক্তা। তখন ঝুমা মুক্তা দুজনে, ঝুমা ছিল জারার জন্য আর মুক্তা ছিল সমস্ত কাজকর্ম করার জন্য। এরপরে আসে রত্না। তাহলে তখন এই যে নামটা বলছেন সেতু, এ কোত্থেকে আসলো? আরেকটা মিথ্যা প্রমাণ করলাম। আসেন এরপরে বলি। যাকে মারা যাওয়ার বিষয়টি এখন আদালতে মামলা চলমান রয়েছে। অনেক সময় আমার কাছে কল দিত রাত্রের বেলা, বাইরে যাইলে আমি বাইরে আইসি বাজার করবে, মানে সামনে কোনো সময় কল দিত, কল দিলে জিজ্ঞেস করলে বাইরে ঘরে থাকলেও কল দেন, বাইরে কিনলে কল দেয় কর না, ঘরে থাকলে ফোন দৈত্য দেন না, কত বেশি ফোন ইয়ে করি না, এগুলো কোনো সময় আমি জিজ্ঞাসা করি না। আচ্ছা এর নাম হচ্ছে আমেনা, মোস্ট প্রবলি আমি কার্ড দেখেছিলাম আমেনা। এর কথা আমাকে কখনো বলে নাই, ঠিক আছে, আমাকে বলে নাই কখনো। তো পরবর্তীতে যাই হোক ও গেছে, এই হলুদ সাংবাদিক গেছে স্বাভাবিক অর্থে কি বলে গিয়ে সিম্প্যাথি নিতে চাইছে, বলছে আপনাদেরকে আমি, আপনার ছেলে খুন হয়েছে, আপনার ছেলে আত্মহত্যা করে নাই, ভুগি চুগি বলে টলে ওর মা ওর ফ্যামিলি সবার কাছ থেকে কান্নাকাটি করে ভিডিও নিয়ে আসছে, ইভেন দো ওর প্রবাসে যে ভাই আছে সেও। আচ্ছা যে রোডের বাসায় গোপন সূত্রে খবর নিতে গেলে আগের বাসার দারোয়ান তার কিছুটা সত্য তুলে ধরেন, বলেন রুমি রহমান মারা যাবার আগেও একাধিক পুরুষ এই ফ্ল্যাটে আসা যাওয়া করতো। আচ্ছা এখন আমি বলি একাধিক পুরুষ কিভাবে আসা যাওয়া করতো, যেখানে দিনের 6 থেকে 8 ঘন্টাই থাকতাম আমি লাইভে। দিনের 6 থেকে 8 ঘন্টা আমি বিভিন্ন ব্র্যান্ডের লাইভে থাকতাম কোভিডের সময়। তখন ভাই আমি কেমনে আমার ফ্ল্যাটে এক একটা ছেলে নিয়ে আসি, তাও জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, কাজ, এতগুলা কাজের লোক, আমার শাশুড়ির ওইখানে, আমার শাশুড়ির কি বলে নার্স থেকে শুরু করে, দেখভাল থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, শাশুড়ির ওখানে ছিল 3 জন, আব্বার জন্য ছিল 1 জন, এখানে আমার এই পাশে আছে 2 জন। এতগুলা মানুষ থাকতে আমি কেমনে করে পুরুষ মানুষ নিয়ে আসি? তারপরে আমার দিনে 4 থেকে মানে 6 থেকে 8 ঘন্টা লাইভ থাকতো, মিনিমাম 4 ঘন্টা লাইভ থাকতো। এই মেকআপ করতে হইতো, লাইভে রেডি হইতাম, আপনারাই তো দেখতেন। আসেন এরপরের মিথ্যাটায় যাচ্ছি।
নিজে ওই মহিলাকে উলঙ্গ অবস্থায় ধরেছিল। শুধু তাই নয়, রুমি রহমান মারা যাবার পর রুমির বোন বাসায় এসে তাকে অনেক গালিগালাজও করেন এবং ধানমন্ডির বাসা থেকে সোমা আক্তারকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। এরপর তাকে আর দেখা যায়নি। যদিও রুমি রহমানের বোন একজন পেশায় ডাক্তার, এই বিষয়টা নিয়ে তিনি এবার আসি, রুমি রহমানের বোন যদি আমাকে ঘাড় ধাক্কা দিয়েই ফ্ল্যাট থেকে বের করে দিত, তাহলে দাঁড়ামু, এই যে দেখেন, তাহলে এই যে জায়ানের ছবি পাঠাইছি, হ্যাঁ জায়ানের ছবি পাঠাইছি, ঈদের জায়ানের ছবি পাঠাইছি, লাভ দিছে এই যে, এবং লিখছে 2 জুন, 3 জুন জায়ানের বার্থডে ছিল না, এই যে হ্যাপি বার্থডে। এবং এই যে জায়ানের ফুপু কন্টিনিউয়াসলি আমার সাথে যোগাযোগ, এবং জায়ানের ফুপু এটাও বলেছে যে ওই যে লোক রেখেছেন, খুশি হলাম, খাওয়া দাওয়া যেন জায়ান ঠিক মতো করে, ওর স্কিনের দিকে খেয়াল রাখবেন, কারণ জায়ানের একটু যেহেতু জায়ানের ফুপু, জায়ানের দাদা লুৎফর রহমান, ফুপির নাম নিচ্ছি না, এবং জায়ানের ফুল পরিবারটা হচ্ছে অ্যাজমা, ইনহেলার ব্যবহার করে, এটা তাদের মানে একেবারে থাকে না জেনেটিক্যালি। তো যে কারণে জায়ানকে ধুলা বালি থেকে খুব সাবধানে রাখতে বলছে ওর ফুপু, কারণ ডক্টর বলছে 5 বছরের উপরে গেলে বোঝা যাবে যে ওর আসলে অ্যাজমা হবে কিনা, কিন্তু জায়ানের প্রচুর অ্যালার্জি আছে, ওকে গরুর দুধ খাওয়ানো যায় না, অনেক কিছু খাওয়ানো যায় না। আচ্ছা, তাইলে এই কথাটা হয়েছে 16 এপ্রিল 3:49। আমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, তাহলে আমার ননদ কেন এখনো আমি যেই ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটের খরচটা জায়ানের জন্য ও নিজে তুলে, আমি না কিন্তু, সে নিজে তুলে জায়ানের অ্যাকাউন্টে সেন্ড করে কেন? কি কারণ? এই যে এত কিছু কেন? মিথ্যাচারের একটা লেভেল থাকে ব্রো। মানে আমি ওই কি যেন বলে, গ্রুপ ছবি আছে, কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ আমার ননদ হচ্ছে প্রচন্ড পর্দাশীল, সে পেশায় ডাক্তার হলেও সে প্রচন্ড পর্দাশীল, এবং সে সোশ্যাল মিডিয়া পছন্দ করে না, যে কারণে এখন আমি চাইলেও দেখাতে পারছি না। আমার সাথে যদি ভালো সম্পর্ক নাই থাকবে, আমার বার্থডেতে গোল্ডের গহনা কেমনে পরায় দেয়? আমার পেজে ঢুকে দেখেন, অনেক ছবি আছে, শত ছবি আছে, ইভেন দো উইথ মাই ননদ সাথে ছবি আছে। আচ্ছা, এরপর আসেন, কথা বলতে রাজি নন। পরে সোমা আক্তারের ছেলে জায়ানের ভরণ পোষণ পেতে আদালতে একটি মামলা দায়ের করেন। আচ্ছা, এই যে একটা মিথ্যা কথাটা কি? 20,000 টাকা দেওয়া হয় জায়ানকে, এবং জায়ানের 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত। আচ্ছা, এই কথাগুলো আকাশ নিবিড় কোত্থেকে পাইছে জানেন? এই কথাগুলা আমি আকাশ নিবিড়কে বলেছিলাম বলেই আকাশ নিবিড় পেয়েছে। এখন আসেন, প্রথমত হচ্ছে এই যে এখানে যেভাবে বলল আমি মামলা করছি, আমার কাজ মামলা করা না, এবং আমার রুমির পরিবার মামলাবাজ না। আমি আমার শাশুড়িকে এখনো সম্মান করি, এখনো খোঁজ নেওয়ার চেষ্টা করি, এখনো আমি আমার ননদের খোঁজ নেওয়ার চেষ্টা করি, এখনো যেহেতু ঢাকায় থাকে না দেখা করার চেষ্টা করি। আমি কবে মামলা করলাম? আমি যেটা করেছি সেটা হচ্ছে লিগ্যাল গার্ডিয়ানশিপ, নট প্রপার্টি ক্লেম। আমার জায়ানের লিগ্যাল গার্ডিয়ান আমি। এটা জায়ানের পাসপোর্ট করার জন্য, জায়ানের জন্ম নিবন্ধনের জন্য, জন্ম নিবন্ধন তো যেদিন হয়েছে ওই দিনই হয়ে গেছে, সেন্ট্রাল হসপিটাল থেকেই ওরা করে দিছে 7 দিন 8 দিনের মধ্যে। তো সেখান থেকে শুরু করে জায়ান ইন ফিউচারে দেশের বাইরে যদি যায়, কোথাও যদি যায়,
জায়ানের সরি মাই মিস্টেক, জায়ানের অ্যাকাউন্টের চেক বইটা নিয়ে আসো যাও। অনেকে বলবে জায়ানের নামে আবার কিভাবে অ্যাকাউন্ট হয়, চেক বইটা সেতুর কাছে নিয়ে আসো। চেক বই নাম্বার ঢেকে দেখা দিচ্ছি, নাহলে বিশ্বাস করবে না। আচ্ছা, জায়ানের নামে অ্যাকাউন্ট খুলতেও কিন্তু লিগ্যাল গার্ডিয়ানশিপ যে আমি, সেটা কিন্তু লাগবে। কারণ জায়ানের অ্যাকাউন্টটি পরিচালিত করছি এখন মা হিসেবে আমি। তখন জায়ানের ফুপুর কাছে, জায়ানের দাদুর কাছে একটি লিখিত উকিল নোটিশ যায়, সমন অথবা নোটিশ হোয়াটএভার, আমি এটা জানি না, যে আমি জায়ানের একমাত্র লিগ্যাল গার্ডিয়ান কি না, কোনো প্রপার্টির মামলা না। এই যে জায়ানের ফুপু যে এই টাকাটা জায়ানকে দেয় মাসে খরচ, এটা খুশি হয়ে দেয় কারণ আমার ভাইয়ের ছেলে। ওর ফুপু ফিল করে এটা আমার ভাইয়ের ছেলে, এর জন্য খুশি হয়ে দেয়। তুই বলার কে? আমি 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 মামলা করব আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুরের বিরুদ্ধে? তোর কি মনে হয় রুমির পরিবার থার্ড ক্লাস ছিল? দলছুট আর্ক অর্থহীন ব্যান্ডের মতো ব্যান্ড ফাউন্ড করছে আমার রুমি। এই দেখ জায়ান রহমান, এটা রাখো, টাকাটা চলে আসছে, রাখো। কই গেল? এ দেখ, জায়ান রহমান এই নামে জায়ানের অ্যাকাউন্টে প্রতি মাসে 20,000 দেয় না, এর থেকেও বেশি দেয়, যা তুই জানিস না। কারেকশন করে দিলাম। এই যে এই প্রতিবেদনটা করছিস না, এই প্রতিবেদনটাই তোর জন্য সবচেয়ে বড় কারণ। আদালত থেকে একটি রায় দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, ফ্ল্যাট আর রুমি রহমানের বাবার সম্পত্তি হাতিয়ে নিতে কোর্টে এফিডেভিট করে যারা জাবেদের নাম চেঞ্জ করে রুমি রহমানের নাম বসানো হয়। আচ্ছা, এবার আসেন, যখন রুমির সাথে আমার বিয়ে হয় তখন আমার জারার বয়স মোস্ট, আমি বলতে পারবো না বয়স কত। তো যখন বিয়ে হয় তখন কোর্ট ম্যারেজ হয়, কোর্ট ম্যারেজ এবং কাজির দুটোই আছে, ব্লু নিকানামাও আছে, কোর্ট ম্যারেজও আছে। তো আমি তখন জানতাম না রুমির এতগুলো ফ্ল্যাট আছে, রুমি এরকম গ্রুপ অফ কোম্পানির মালিক। কারণ হচ্ছে কি, রুমি কখনো এগুলো বুঝতেই দিত না। ইভেন তো মিডিয়ারও অনেক মানুষ জানে না যে রুমি এত রিচ ফ্যামিলি বিলং করে। একমাত্র বাপ্পাদা, একমাত্র দলছুট আর অর্থহীনের ফাউন্ডার মেম্বাররা ছাড়া, ওর কাছের মানুষ ছাড়া বাইরের কোনো মিউজিশিয়ানও জানতো না যে রুমি আসলে এত রিচ ফ্যামিলি বিলং করে বা এমন জায়গা থেকে আসছে। তো যাই হোক, রুমির সাথে যখন আমার বিয়ে হয় তখন স্পষ্ট করে লিখে দেওয়া হয় যে আমি ডিভোর্সি, এবং আমার এবং জাবেদের ডিভোর্সের যেই লেটারটা মানে সার্টিফিকেটটা সেটা দেয়া হয় কাজীকে, এটা লাগে, কাজীকে দেওয়া হয় কপি। এবং পরবর্তীতে আমার জায়গায় ডিভোর্সি, রুমির ওখানে বউ মৃত, মানে তাজিন আপা পৃথিবী থেকে চলে গেছে। তখন বিয়ে হয়, সেখানে একটা কলামে লেখা থাকে আমার সন্তান আজ থেকে সুমাইয়া আফরিন বর্ষা এবং জান্নাত জারার সমস্ত ভরণ পোষণ থেকে সমস্ত কিছুর দায়িত্ব আমি হাসান তহিদুর রহমান লইলাম। তো বিয়ে করলাম আমি, জামাই আমার মেয়ের দায়িত্ব কি তুই নিবি? এটা তো বিয়ের পরে না, এই যে এভিডেভিট এটা তো বিয়ের পরে না, এইটা 3 মার্চেই, এটা বিয়ের দিনই, এটা বিয়ের পরে না। তুই বুঝবি কেমনে জীবনে বাপ হইছস? ও তোর তো একটা বাচ্চা আছে, খবর পাইলাম গাইবান্ধা থেকে তোর একটা বাচ্চা আছে। হ্যাঁ, তো আসেন এরপরে ঘটনাতে আসেন। অনেক রিজন আছে আপু, নিজেই দেখিয়েছিলেন শেষমেশ কি আসে না কেন? কোনো কাজ না থাকায় ধন্যা ধরেন চিত্রনায়ক ও পুলিশের সদস্য যে দায়ী, পরে তাকে ফাঁসাতে চিত্র
চিত্রনায়িকা আনহা তামান্না নামের এক মেয়ের অশ্লীল ভিডিও দিয়ে একের পর এক ব্ল্যাকমেল করেই নতুন পথ চলা শুরু হয় এই সোমা আক্তারের, যা নায়িকা তামান্না আগের জামাই এবং টিভির নাজমুলের সহায়তা নেন বলে বর্ষা নিজ মুখে অকপটে তা স্বীকার করেন আকাশ টিভির কাছে। ওকে, লেটস গো। এখন আমি দিয়ে তাকে ফোন দিব। আমার ফোন কখনোই সে এই কিছুদিনে ধরে নাই। আমি তাকে জিজ্ঞেস করবো আমি তাকে কবে ব্ল্যাকমেল করছি এবং কবে কি করছি। লেটস গো। টাকার রুমা পরিচয় কি আজকে থেকে কিছু না জন্য পাঠাই নাম্বার বাকি খাওয়া আচ্ছা, আমি ডাইরেক্ট ফোনে কল দিই। আর আই থিঙ্ক এর মধ্যে বেশিরভাগ একটা মানে যাদের ব্রেইনলেস পার্সনগুলো কথাবার্তাগুলো শুনতেছি। আচ্ছা, আমাকে লাস্ট ভাইয়া একটা মেসেজ পাঠাইছে, আমি এটা দেখাবো না, ভাইয়া রাগ করবে। আচ্ছা, তো তায়েব ভাইয়ের সাথে আমার পরিচয় বিগত 10 বছরেরও অধিক সময়, কাজের মাধ্যমে না, ভাই বোন। তায়েব ভাইয়ের আমার সম্পর্ক ভাই বোনের। আমি কখনো তায়েব ভাইকে ব্যবহার করে কোনো ইলিগাল কাজ করি নাই, এটা তায়েব ভাই অকপটে বলতে পারবে। আমার বাবাকে যতটা শ্রদ্ধা করি আমি তায়েব ভাইকে ততটা শ্রদ্ধা করে আসছি। তায়েব ভাই সর্বশেষও আমার মাকে পা ধরে সালাম করছে, বলছে মা নাই আমার দুনিয়াতে, আপনি আমার মা। আমি সেই বোন বর্ষা যে ডিএ তায়েবের আমার ভাইয়ের। আমি সবসময় বলতাম, আমি ভাবিকে বলতাম, ভাবি আমি তোমার একমাত্র ননদ, ভাবি তোমার আমি তোমার একমাত্র ননদ। ভাই বলতো আচ্ছা ঠিক আছে তুই আমার একমাত্র ননদ। যেখানে আমি আমার ভাইকে খুশি করার জন্য, আমার আজকে একটা বড় ভাই থাকলে কি হইতো, আমাকে গাইড করতো। ভাইয়া সবসময় আমাকে গাইড করতো, আপু অন্যায় করবেন না, কারোর সাথে লাউড কথা বলবেন না, জেদ কমান। একবার আমার মনে আছে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি এবং অ্যাক্সিডেন্ট করার পরে আমি ওই গাড়ির সামনে দিয়ে গিয়ে আটকায় লরি আটকাই। এরপরের দিন ভাইয়ার বাসা থেকে আসার সময়, পরের দিন ভাইয়া ওই ভিডিও দেখে আমাকে যে কি বকাটা দিছিল যে আপনি কি পাগল, যদি লরিটা আপনার উপর দিয়ে চলে যেত। এবং আরো আছে, সর্বশেষ ভাইয়ার আমার, আমি যখন হিসাব পড়া শুরু করি, ভাইয়ার আমার একটা লাইভও আমার কাছে আছে। সেখানে আমি ভাইয়াকে বেঁচে কেমনে চললাম। তুই ভাইয়ার পাশে যে গেছিস, তুই ভাইয়ার নাটক দিয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকছিস, আমি বর্ষা না। আমি বর্ষা এখনো বলি, যখন কোনো শপিং মলে ঢুকতাম আমি খুঁজতাম যে কোন জিনিসটা বেশি সুন্দর আমি আমার ভাইয়ের জন্য নিব, বিকজ আমার বড় ভাই নাই। জিজ্ঞেস কর গিয়ে, ভাবি ভাইয়া এখনো অস্বীকার করতে পারবে না। একটা ট্র্যাডিশনাল ড্রেস দেখলে খুঁজে নিতাম। একটা ভালো লাইফ করছে, ভালো একটা রেমুনারেশন পাইছে, আমি আমার বড় মেয়ে বলতাম আমার ভাইয়ের মেয়ে টুনটুনিকে, ছুটে যাইতাম ওর কাছে। চকলেট কেক, মম তোমার জন্য চকলেট কেক। অস্বীকার করবো না, আমার ভাবি আমাকে মুখে তুলে খাওয়াই দিত। তুই কে রে, কয়দিন ধরে আসছিস, কয়দিন ধরে চিনিস। এরপরে আসেন, এত প্রুফ দিয়ে কি হবে, আল্লাহ একজন আছে তো দেখে নিবে। এরপর শিল্পী সমিতির অনুষ্ঠানে ডিএ তায়েবের প্যানেল পরিচিতির সময় ধাক্কা লাগে আরেক নায়ক রাসেল মিয়ার সাথে। সেখানেই দুজনের অষ্টম প্রেম শুরু হয় এবং বিয়ে করেন চিত্রনায়িকা রত্না কবিরের বাসায়। সেখানে উপস্থিত ছিলেন ডিএ তায়েব ও প্রযোজক হেলেনা জাহাঙ্গীর। আচ্ছা, এখন আসেন, ডিএ তায়েবের প্যানেল পরিচিতিতে ধাক্কা খায় রাসেল মিয়া আমি, অথচ রাসেল মিয়া নিজেই বলে যে আমি যখন দেখছি ডিএ তায়েবের মেয়ে আর আরেকটা মেয়ে একই রকম শাড়ি, এটা আমরা সবসময় করতাম, আমি করতাম। আমি একটা শাড়ি কিনলে আরেকটা শাড়ি কিনতাম টুনিমার জন্য, আরেকটা শাড়ি কিনতাম ভাবির জন্য, আমরা সেম পরে যাইতাম। আবার ভাইয়াও যদি কখনো কাউকে কিছু দিত একই রকম শাড়ি দিত।
একই রকম পাঞ্জাবি দিত, আমরা টাঙ্গাইল যেতাম একই রকম। ভাইয়া বলতো আপনার গ্রাম নাই, আমার টাঙ্গাইলই আপনার। সেখানে কিভাবে আমি রাসেল মিয়ার সাথে ধাক্কা খাইলাম। যাক, রাসেল মিয়ার বিষয়টা আমি এইভাবেই রাখতে চাই, টানতে চাই না, কারণ এটা এখন এখন ইতোমধ্যে ট্রাইব্যুনালে চলে গেছে, নারী ও শিশু 3-এ চলে গেছে, বিচারাধীন। সো বিচারাধীন বিষয়টা কথা বলতে চাচ্ছি না। এরপরে আসি, আচ্ছা এখানে যেই বোনগুলাকে দেখতে পাচ্ছেন, এই বোনগুলার ভিডিও পিকচার, অডিও ভিডিও পিকচার যে আপলোড করছে সেটার পারমিশন কি মিস রুহি আপনি নিয়েছেন? পারমিশন নেন নাই। প্রত্যেকে আপনার উপর এখন খেপেছে যে আপনি কেন উইদাউট পারমিশন তাদের ফেস রিভিল করছেন। এবং তারই সাথে আরেকটা মজার ঘটনা শুনেন। ইমন ভাইয়া, আমার মামাতো ভাই, মারা গেছে ভয়াবহ ভাবে পিজি হসপিটালে, দিন নাই রাত নাই, আমি বর্ষা দৌড়াইছি। এর সাক্ষী আমার মামি, আমার মামাতো বোনেরা, আমার মামাতো বোন জামাইরা দেখছে কি করি নাই, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। আর আমার সেই মামাতো ভাই ঈদের দিন মারা গেছে, একটা মৃত ব্যক্তির ছবি তুই কেমনে করে ভিডিও আপলোড দিলি? তুই আমার মৃত খালার ছবি আপলোড দিছিস, তুই আমার মৃত ভাই নাচতেছে ওই ছবিটা আপলোড দিছস। আমার চোখ বেয়ে পানি পড়ছে। ওর বউ আমারে ফোন দিছে, বলে এত খারাপ কেমনে হয় একটা মানুষ। ওর বউ আমারে বলছে, ওর বউ এখনো বিধবা, ফোন দিয়ে বলছে এত খারাপ কেমনে হয় মানুষ, যে মৃত মানুষের ভিডিও এইভাবে আপলোড দিয়ে দিতে পারে। কবরকে তো তুই বিশ্বাস করিস না, তুই তো নাস্তিক, তুই তো বলেই গেছিস আমি কবর বিশ্বাস করি না। সবার সামনে বলে গেছে আমি কবর বিশ্বাস করি না, আমি দুনিয়া বিশ্বাস করি, দুনিয়াতে আমি যা করবো তা নিয়ে থাকুম, কি করবো, খামো দামো, তারপর মরে যাবো, শেষ। তুই নিজের মুখে বলে গেছিস, সাক্ষী আছে হাজার মানুষ, দাঁড় করাই দিব। এরপর আসেন, সোমা আক্তারের মূল টার্গেট ছিল নায়িকা হবার। প্রিয় নায়িকা ভাবতেন পরিমণিকে। যখন আচ্ছা সোমা আক্তারের যদি মানে সোমা আক্তার ওরফে বর্ষা চৌধুরী, ঠিক আছে, যেটা মানে আকাশ টিভি বলেছে, আবারও বলছে আমি সুমাইয়া আফরিন বর্ষা, আর তারা বলছে আমি সোমা আক্তার। আচ্ছা ঠিক আছে, ওকে মানলাম, ডাকনাম সোমা হইতেই পারে, পারে কি না? তোর নাম তো মনির, আকাশ টিভি লাগাইছোস কেন লাগাইছোস? এরপরে আসেন, এই যে এখানে যে পয়েন্টটা বললো জানতেন হেলেনা জাহান যে হেলেনা জাহাঙ্গীর সিনেমাতে ইনভেস্ট করবে। আর ছাগলের 3 নম্বর বাচ্চা, এই বিয়েরও আগে 2020 সালে অফিসার দ্য ইনচার্জ আমি বর্ষা করছি আমার ভাইয়ের ডিএ তাইবের এসজি প্রোডাকশনের ব্যানারে, সেটার শত শত নিউজ এই পেজেই পাবে। এন্টি ভিলেন ক্যারেক্টার করছি, ওটার ইন্টারভিউ ইমতু রশিদ হোস্ট 21 টেলিভিশনে পাবি। অশিক্ষিতের বাচ্চা, তোরে বলতে বাধ্য হচ্ছে 2024 সালে রাসেল মিয়ার সাথে বিয়ে হয়েছে, আর 2020 সালে আমি অফিসার দ্য ইনচার্জের শুটিং শেষ করছি। তারপর 2023 সালের লাস্টে আমি কিশোরী সিনেমা শুটিং শেষ করছি। তুই কি মিন করতে চাস? এরপরে আসেন, কোন সত্য রিভিল হয় নাই, সত্য এখন হবে। একমাত্র পছন্দের লোক, সেখানে তিনি রাসেল মিয়াকে বেশ তড়িঘড়ি করেই বিয়ে করে নেন নায়িকা হবার। আচ্ছা, আকাশ নিবিড় আমার কাছে কিভাবে আসে জানেন? আকাশ নিবিড় এবং রাসেল মিয়ার লিভিং পার্টনার একমাত্র মহিলা শারমিন বৃষ্টি। যেই শারমিন বৃষ্টি রাসেল মিয়ার সাথে আকাশ নিবিড়ের সাথে প্রেম করতে করতে আকাশ নিবিড়কে ছ্যাঁকা দিয়ে রাসেল মিয়ার কাছে যায়। এর জন্য আকাশ নিবিড় নিজেই রাসেল মিয়ার ওপরে ক্ষোভ ছিল, স্বেচ্ছায়
আমি কিন্তু আকাশ নিবিড়কে ডাকি নাই, স্বেচ্ছায় আমার মেসেঞ্জারে নক করে যখন রাসেল মিয়ার সাথে আমার ঝামেলা, ও আমার বাসায় আসে, ও আমাকে ম্যানিপুলেট করে একের পর এক মামলা করতে, ও আমাকে ম্যানিপুলেট করে এবং ওই পোলাটারে খুঁজতেছে। শিবির নেতা বলছিস না কায়েসকে দিয়ে ও আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে কায়েসকে দিয়ে ও মামলা করায়। কায়েস হয় বাদী, আমি কিন্তু ভাই ওগুলো ব্যাটারে চিনি না, চিনে ওর বন্ধু বলছে পল্টন থানার সামনে নাকি থাকে সারাক্ষণ। ওই কায়েসকে দিয়ে মিথ্যা মামলা করায় রাসেল আর হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে, মানববন্ধন করায়। কেন? কারণ ওই যে একটা পোস্টও কিন্তু আকাশ নিবিড় করছিল যে তুই আমার গার্লফ্রেন্ড খাইয়া দিছিস, আমি তোর বউ খাইয়া দিছি। মনে পড়ে? পোস্ট করা সব আছে, সব প্রিন্ট করা আছে। ওকে, সো আকাশ নিবিড় ওর কাজ, ওর রিভেঞ্জ ও ওইভাবে নিয়ে নিচ্ছে। যখন দেখেন রাসেল মিয়া তার থেকেও চালাক, পরে মৃত্যুর নাটক সাজিয়ে জেলে পাঠান এই সোমা আক্তার এবং রাসেল মিয়াকে। আচ্ছা, আমি মৃত্যুর নাটক করে জেলে পাঠাই রাসেলকে? নাকি রাসেল আমার, তোরা যে বলিস হাত কাটার কারণে রাসেল জেলে গেছে, না, রাসেল আমার পেটে লাথি মারার কারণে জেলে গেছে। আগে সঠিকটা জান। রাসেল আমার পেটে, তল পেটে লাথি মারার কারণে, জনসম্মুখে আমাকে মারার কারণে এবং সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ার কারণে রাসেল সারেন্ডার করতে গিয়ে ও ভাবছে আমি মামলা করি নাই, কিন্তু ও যখন সবুজবাগ থানায় যায় তখন ওকে অ্যারেস্ট করে ফেলে। কোনো হাত কাটার মামলা না, আমার তল পেটে আঘাত করছে। কারেকশন কর, মিথ্যা তো বলস, একটু বুঝে শুনে বল, এমন মিথ্যা কইস না। তুই তো কইতেছিস। আমি যখন সব বলছি না, আমি কিছুদিন আগেও বলছি যে রাসেল মিয়া আমার টর্চার করতো, বিয়ের 3 মাস পর্যন্ত যে টর্চার করছে আমি সহ্য করছি শুধু প্রমাণের জন্য। আমি এতদিন শুধু সহ্য করছি তোর করা ক্রাইমগুলার জন্য। এবার দেখবি আমি কি করি, আমার আইন কি করে, বাংলাদেশের আইন কি করে। আমি দোষী হলে আমি নিজে আত্মসমর্পণ করব, আর তুই দোষী হলে পুরো দুনিয়া দেখবে। এরপর আসেন জেলখানা 16 দিন। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট সে করেছে, কাজীর সাথে কথা বলা থেকে শুরু করে। আচ্ছা, এই যে রাসেল মিয়া যে মিথ্যা কথাটা বলছে, পরে কিন্তু রাসেল মিয়া আমাকে বলছে যে এগুলো আমার বানানো ছিল, কারণ কাজীটাই তো আনছে রত্না কবির। আমি কাজীরে কেমনে চিনলাম? আমি তো মেরা দিয়াই জীবনে চিনতাম না। মেরা দিয়া বলে যে কোনো জায়গা আছে এটাই তো আমি জানতাম না। তো মেরা দিয়া কাজী অফিস কিভাবে চিনবো? মেরা দিয়া কাজী অফিস থেকে কাজীকে হায়ার করে নিয়ে আসে রত্না কবিরের মা, খালাম্মা। খারাপ কাজ করে নেই, ভালো কাজ করছে। একটা ভালো, তারা চিন্তা করছে একটা সংসার বসায় দেওয়া উচিত, ভালো কাজ করছে। এবং সেখানে গণ্যমান্য আমার যারা আছে, আমার 2টা ভাই, আমার বড় ভাই বিয়ে দেয়, আমার আরেকটা ভাই যাকে আমার কাছ থেকে সরায় ফেলছে। আমার ভাইরা ছিল, আমার পরিবার ছিল, আমার মেয়ে ছিল। ওর পক্ষ থেকে ওর মাকে আনার কথা ছিল কিন্তু আনতে পারে না। এটা রাসেল মিয়ার টপিকস না, সো রাসেল মিয়ার টপিকস নিয়ে আমি ঘাটতেও চাই না, কারণ রাসেল মিয়ারটা অলরেডি বিচারাধীন। আচ্ছা, আকাশ নিবিড়কে ছেড়ে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হতে দেখা যায়, যা কখনোই মেনে নিতে পারেননি নবম স্বামী আকাশ নিবিড়। পরে রাগ করে আচ্ছা, এবার নবম স্বামী আকাশ নিবিড় কোনোভাবেই মুন্না খানের সাথে করছি মেনে নিতে পারেন নাই। আপনি যে আমাকে বিয়ে করছেন তার প্রমাণ কই? 5টা মাস তো চলে গেল, কাবিননামা কই? নিয়ে আসেন, চ্যালেঞ্জ করেন আদালতে। আপনি তো খুব পাকা খেলোয়াড়, আদালতে চ্যালেঞ্জ করেন, আদালতে যান। ভাই আমি এত কোটিপতি হয়ে যাই নাই, সরি। আপনি দুদক বলেন না, দুদক যদি আমার ব্যাংক স্টেটমেন্ট টান দেয় দেখবে যে আমার শুধু ওই লাইভের টাকা ছাড়া আমার জীবনে আর কোনো সেভিংস নাই। এর জন্য তো বড় গলায় কথা বলছি, কারণ আমি ক্রিমিনাল না। ক্রিমিনাল তুই,
যেই দিন তুই বলছিলি মুন্নার সাথে কাজ করে আসার পরে যে জামাই বউ সাজায়া তুই স্টেডিয়াম নিয়ে যাবি চট্টগ্রাম, আমি বলছি না, আমি পারবো না মুন্নাকে বলতে, মুন্না মাত্র সিলেটের শুটটা করে আসছে, আমি বলতে পারবো না। তখন তুই বলছিস তুই আমারে কোনো কিছু করতেও দেস না, কারো ক্ষতিও করতে দেস না, তুই আমারে টাকাও নিতে দেস না, প্রমাণগুলা সব আছে। এরপরে তুই মুন্নার কাছে মেসেজ দিছিস, মুন্না তুই না বলছিলি আমার 5,000 টাকা দিবি, মুন্না তোরে কবে বলছিল 5,000 টাকা দিবে? মুন্না এখন অস্বীকার করলে লাভ নাই, মুন্নার সমস্ত কিছু রেকর্ড করা আছে। এখন তো মুন্না তোকে 2.5 লাখ টাকা দিয়ে তোর মুখ বন্ধ করছে, এটা আছে না, এটা 2.5 কোটি টাকা দিয়ে বন্ধ করতে পারবে না। আর সত্য কখনো চুপ থাকে না। হ্যাঁ, তো তুই যদি, আমি যদি তোর বউই হইতাম, পৃথিবীতে দেখেছেন এমন স্বামী যে তার বউকে অন্য কারোর সাথে শুট করতে সিলেট পাঠায় দেয়? পৃথিবীতে দেখেছেন এমন কোন স্বামী যে তার কো আর্টিস্টের কাছ থেকে টাকা চাইতে পাঠায়? 5 মাস শেষ হয়ে 6 মাসে পড়লো, নিকানামা কই? ম্যাজিস্ট্রেট যে সেদিন আদালতে তোকে জিজ্ঞেস করলো নিকানামা কই, কেন বললি না, কেন উত্তর দিতে পারলি না? বললো আপনি না সাংবাদিক। কোথাকার সাংবাদিক আপনি? কোথাকার সাংবাদিক আপনি? আপনি তো সাংবাদিক কোথাকার? আপনি নিকানামা জানেন না? এটা আপনার প্রথম বিয়ে? তখন কি বলছিলি? না, এটা আমার 3য় বিয়ে। ও আচ্ছা, তুমি 2টা বিয়ে এর আগে করছো, 2টা বউরে ছাড়ছো, 2টা মাইয়ার জীবন নষ্ট করছো, আর তুমি জানো না তুমি কোথায় কিভাবে সাইন করে বিয়ে করতেছো? আগের বিয়েগুলো কি ছিল তাহলে? আগের 2 বউয়ের পরে ওরই কথা ওই মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছে বলে এটা আমার 3য় বিয়ে। তখন ম্যাজিস্ট্রেট বলে একে তো আপনার 3য় বিয়ে, দ্বিতীয়ত আপনি সাংবাদিক পরিচয় দিচ্ছেন, আপনি জানেন না বিয়ে কিভাবে করে? বিয়ের কাবিননামা তো দেখাতে হবে, যেটা এখনো দেখাতে পারেনি। আরেকটা কথা বলি শুনেন, বিবাহের নিকানামার যে ব্লু মানে রেজিস্টার্ড বুকটা থাকে, এই রেজিস্টার্ড বুক থেকে একটা পাতাও যদি কোনো কাজে ছিঁড়ে, সেটার জবাব আদালতকে দিতে হবে, এবং তারই সাথে তার কাজের লাইসেন্স বাতিল হবে, এবং তারই সাথে তার জন্য দণ্ডনীয় অপরাধ, তার জন্য কিন্তু সাজাও আছে। আপনারা এখনো বুঝতে পারছেন না যে ভিউ বাণিজ্য করার জন্য এই পুরুষ জাতের কলঙ্কিত মানুষগুলো, নরপিচাসগুলো আমাকে প্রতিদিন মেরে ফেলতেছে? এখনো বুঝতে পারছেন না আপনারা? যদি তাই না হবে তাহলে আপনারা আমাকে বলেন, গতবার মুন্না খান বাংলাদেশে আসলো, আসার পরে এক প্রডিউসার, শুধু কথা দিছি ভাইরে যে নামটা তোমার বলবো না, প্রডিউসাররা লেখে এভিডেভিট করে 2.5 লক্ষ টাকা কেন নিল? মুন্না খানের 2.5 লক্ষ টাকা নিয়ে এখন মুন্নার দালাল হয়ে গেছিস, রাইট? আর আমার সাথে একবার কস সানি আমার এইটা, একবার কস ডিএ দাম আমার এইটা, একবার কস মুন্না আমার এইটা, একবার কস অমুকে আমার এইটা, একবার কস তুমুকে আমার এইটা। আরে একটা লনলি মেয়ে, একটা মেয়ে সিচুয়েশন খারাপ যাচ্ছে, গ্রুপ কাজ করতে গেছে, একটা মেয়ের সাথে একটা ছেলের ভালো বন্ডিং হতে পারে, নেপালে শুটের জন্য যেতে পারে, হোয়াটএভার ইট ইজ। রাগের মাথায় তো কত কিছুই হয়। রাগের মাথায় মুন্নাকে আমি যা বলছি তা বলছি, মুন্নাও তো কম বলে নাই, মুন্নাও বলছে আমিও বলছি, রাগের মাথায় বলছি, বিকজ উই আর গুড ফ্রেন্ড। মেজাজ খারাপ হয়েছে বলছে হ্যাঁ আমি প্রেগনেন্ট, মেজাজ খারাপ হয়েছে আমি বলছি, কি হয়েছে? আর এটাকে পুঁজি করে আমি বর্ষা মুন্না খানের থেকে লাখ টাকা নিয়ে নাই, তুই নিছিস 2.5 লক্ষ টাকা, সেটাও আদালতে কপিটা জমা দেওয়া হবে। তাহলে কেন তুই এই ধান্দামিটা করতে গেলি?
এই যে বাসায় নতুন সেট আপ, চাকরি থেকে ধাক্কা দিয়ে বাই করে দিছে, বাসায় নতুন সেট আপ, তোর বোনের মেকআপ সবই তো মুন্না খান এনে দিছে। কেন দিছে জানিস? মুন্না হচ্ছে প্লেয়ার, মুন্না এমন লেভেলের প্লেয়ার এবং ও তো ব্যবসায়ী। ও চিন্তা করবে আমার তসনস সিনেমাটা যাতে ঝামেলা না হয়, আমার তসনস সিনেমাটা অ্যাটলিস্ট শেষ হোক। তোর এই খেলাটা মুন্না দেখানো শুরু করবে কবে জানিস? যেদিন ওর তসনস সিনেমা শেষ হবে। তুই মুন্নারে চিনিস না, আমি চিনি। তুই এখনো বর্ষারে চিনতে পারস নাই। তোর সাহস হয় কি করে তুই তাইব ভাইরে নিয়ে ডাইরেক্ট পোস্ট করস, তুই মাহমুদ সানিরে নিয়ে ডাইরেক্ট পোস্ট করস? হাউ ডেয়ার ইউ আর আকাশ নিবিড়, হাউ ডেয়ার ইউ আর। এত বড় রাজার রাজা হয়ে গেছেন আপনি, সারা জীবন করে আসলেন লীগ, আর এখন ইশরাকের পাশে দাঁড়ায় ছবি তুলে হয়ে গেলেন বিএমপি। মগবাজারের পিন্টু ভাইরে বলছি, তোমাদের এখানকার বিএমপির এক পোলা আমার এই করতেছে, বুঝছ না? আমি নিজে যদি স্বচ্ছ থাকি, আমি যদি কোনো ক্রাইম না করে থাকি, আমি যদি সৎ পথে উপার্জন করে থাকি, আমি যদি কষ্ট করে উপার্জন করে থাকি, তাহলে আমি বুক ফুলিয়ে বাংলাদেশে চলতে পারবো, চলতে পারি। কেন পারি জানিস? কারণ আমি অন্যায় করি নাই। আই এম নট এ ক্রিমিনাল। একটার পর একটা মিথ্যা মামলা দিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। একটা নারী কতক্ষণ ঠিক থাকবে? বাবাকে নিয়ে হসপিটালে যাব, চিকিৎসা করব, নাকি আদালতে গিয়ে হাজিরা দিব, নাকি মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাব, নাকি মেয়ের প্যারেন্টস মিটিং এ যাব, নাকি ছেলে অসুস্থ ছেলেকে নিয়ে হসপিটালে যাব? আপনাদের বিবেক কোথায়? কোথায় আপনারা? আপনারা বুঝতেছেন? যার পেজে 600 লাইক ছিল সেখানে এখন 60,000 ফলোয়ার্স। আপনারা বুঝতেছেন ভিউ বাণিজ্য, ভাইরাল হওয়ার বাণিজ্য? একটা নারী যাকে এখন প্রতিদিন অ্যান্টি ডিপ্রেশন স্লিপিং পিল খেয়ে ঘুমাইতে হচ্ছে, যে বাধ্য হয়ে বাংলাদেশ আর্মির সর্বোচ্চ লেভেলে গিয়ে কমপ্লেন করে আসতে বাধ্য হয়েছে। আপনারা বুঝতেছেন ও কোন লেভেলের আমাকে ট্রমাটাইজ করে ফেলতেছে? আপনারা বুঝতেছেন আমি কোন পর্যায়ে চলে যাচ্ছি দিন দিন? মানুষকে টাকা খাওয়া খাওয়া আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে, মানুষ দিয়ে আমার বিরুদ্ধে নিউজ করাচ্ছে, একের পর এক। বিবেক কোথায় আপনাদের? আমি হিসাব ছাড়ছি, আমি পাপ করছি, আমি গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহগার। আমি প্রতিনিয়ত নামাজ পড়তেছি, আল্লাহর কাছে মাফ চাইতেছি, কিন্তু আমার জীবনটাকে এইভাবে শেষ করে দেওয়ার